ওকে, হ্যাঁ রেকর্ড রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? রেকর্ড রেকর্ড তুমি তুমি মনে হয় মনে আগে হয় আগে শুরু করে শুরু করে দিছিলে। দিছিলে। আরিজ, আরিজ, এখন এখন স্টপ স্টপ করে করে আবার আবার স্টার্ট স্টার্ট করতে করতে পারবে পারবে যদি আগে শুরু যদি করে আগে রাখো। শুরু করে। ঠিক আছে, সবাইকে ঠিক আছে, সবাইকে ইনভিটেশন দিয়ে ইনভিটেশন দিচ্ছি। দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ডাবল ডাবল আসতেছে না? আসতেছে অফ না? করে অফ দিচ্ছি। করে দিচ্ছি। এখন ডাবল আসছে, কথা না মনে হয়। Recording in progress. ঠিক আছে, তাহলে রেকর্ড স্টার্ট করছো না? রেকর্ডিং দেখাচ্ছে। ওকে, এটা কোথায় আমার মোছার জিনিসটা? যাই হোক, ওকে। যে জিনিসটা বলতেছিলাম যে তোমার হলো ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং নিয়ে কথা বলতেছিলাম। ঠিক আছে, আমি সবগুলা রেশিও, আচ্ছা অ্যাকাউন্টস পেয়েবল, টার্নওভার রেশিও, আচ্ছা আগে পেয়েবল একটাতে আসি, দেন আমি তিনটা একসাথে দেখালে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যে কোথায় কি ট্রিক্স জিনিস আছে। হ্যাঁ, আগে একটা জিনিস বলে রাখি, যেমন নিচে আমি যে বলছিলাম এভারেজ ইনভেন্টরি বসে, অথবা বলছিলাম যে এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বসে। ঠিক আছে, হ্যাঁ, তো সেই জিনিসটা হলো বেসিক্যালি তোমার এভারেজ মানে প্রিভিয়াস ইয়ারের অ্যাকাউন্টস রিসিভেবল আর কারেন্ট ইয়ারের অ্যাকাউন্টস রিসিভেবল দুটার যে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল সেটাকে অ্যাভারেজ করা। ঠিক আছে, অ্যাভারেজ করে অ্যাভারেজ অ্যামাউন্টটা বসবে। এখন মনে করো যে প্রিভিয়াস ইয়ারের অ্যাকাউন্টস রিসিভেবল কত সেটা দেওয়া নাই কোশ্চেনে। ঠিক আছে, তাহলে দরকার নাই, যেটা আছে এই কারেন্ট ইয়ারেরটাই আনো শুধু। ঠিক আছে, তো এই হলো ইনভেন্টরির জন্য একই। ঠিক আছে, এই বিষয়টা বলার ছিল। আরেকটা হলো তোমার পেয়েবল টার্নওভারটা দেখাইনি, দেন আমি আলোচনায় আসবো যে কোথায় কি ডিফারেন্স, কি ইন্টারপ্রিটেশনে কি কাহিনী আছে। ঠিক আছে, সাফি নাই মনে হয়। যাই হোক, ওকে, তো পেয়েবল টার্নওভারের বিষয়টা হলো তোমার পেয়েবল টার্নওভার। ঠিক আছে, তো পেয়েবল টার্নওভার যেহেতু পেয়েবল এর বের করতেছো, ঠিক আছে, হ্যাঁ, তো পেয়েবল এর যেহেতু বের করতেছো অবশ্যই তোমার এখানে এভারেজ পেয়েবলস নিচে বসবে। ঠিক আছে, এবং উপরে কি কি বসবে তোমার? উপরে বসবে হলো বেসিক্যালি তোমার আহ এটা হলো তোমার পেয়েবল সাথে কিনো, বাকি থেকে ক্রয় করো, বাকি হয়তো সাপ্লাইয়ের কাছ থেকে র ম্যাটেরিয়াল কিনছো, তখন তোমার আলটিমেটলি পেয়েবলটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো পেয়েবল যেহেতু তোমার ক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, তাহলে উপরে তোমার অবশ্যই কস্ট অফ গুডস সোল্ড বা এটাকে আমরা যেটা কস্ট অফ সেলস বলি সেটাও সেটাই আসতেছে। ঠিক আছে, এখন খেয়াল করার চেষ্টা করো, এটা পেয়েবল টার্নওভারের কথা বলছিলাম, কিন্তু আমরা যখন ইনভেন্টরি টার্নওভারের কথা বলছি, যে ইনভেন্টরি টার্নওভার, ঠিক আছে, ইনভেন্টরি টার্নওভারে আমরা কি বলছিলাম যে এভারেজ ইনভেন্টরি নিচে ভাগ যাবে যেহেতু ইনভেন্টরি টার্নওভার রেশিও, আর উপরে কি আসবে? উপরে আসবে হলো তোমার ইয়ে কস্ট অফ গুডস সোল্ড, নেট কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এটা বলছিলাম মনে হয়। ঠিক আছে, তো যে এখানে হলো ইনভেন্টরি যেহেতু তোমার এই কস্টের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আলটিমেটলি এখানে কিন্তু সেলস আসবে না, ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ড আসবে। ঠিক আছে, যে পরিমাণ পণ্য তুমি বিক্রি করে দাও সেটা আলটিমেটলি কস্ট অফ গুডস সোল্ড অতটুকু তোমার আহ বাদ যায়। ঠিক আছে, এর কারণে কস্ট অফ গুডস সোল্ড আসবে, কিন্তু এখানে যখন পেয়েবল এর বিষয়টা আসতেছে তখন শুধু ক্রেডিটটা আসবে। ঠিক আছে, ক্রেডিট পারচেস। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড বলতে কস্ট অফ সেলস অথবা এটাকে নেট পারচেসও বলে। ঠিক আছে, নেট পারচেস। ঠিক আছে, মানে কস্ট অফ গুডস সোল্ডটা বেসিক্যালি কি, তুমি যে গুডসটা বিক্রি করছো তো সেটা কিনতে তোমার যে খরচ হয়েছে। ঠিক আছে, তো এখানে কিনতে খরচ বলতে কিন্তু শুধুমাত্র কেনা না, অনেক কিছু ডিরেক্ট কস্ট অ্যাড হয়ে যায়। ঠিক আছে, আর এখানে তোমার যেটা এটা কি হয় যে তোমার বিগিনিং ইনভেন্টরি যোগ হয় এবং এন্ডিং ইনভেন্টরি যোগ হয়। তো যাই হোক, সেটাকে আলটিমেটলি তোমার এখানে কস্ট অফ গুডস সোল্ড বলো অথবা নেট পারচেস বলো, এইটার যে ইনভেন্টরি টার্নওভার যখন বের করবা তখন এটার আলটিমেটলি নেট বা টোটাল অ্যামাউন্টটা আসতেছে। ঠিক আছে, কিন্তু যখন তুমি এটা
পেয়েবল টার্নওভার বের করতে। সো পেয়েবল যেহেতু ধারে ক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, এর কারণে শুধুমাত্র কস্ট অফ সেলস এর ক্রেডিট পোর্শনটা আসবে। এখন কোশ্চেনে যদি বলে দেয় যে 95% অফ দ্য কস্ট অফ সেলস ওয়াজ অন ক্রেডিট, ঠিক আছে, কস্ট অফ সেলস ওয়াজ অন ক্রেডিট, হ্যাঁ, হয়তো কোশ্চেন এভাবে থাকবে, বিষয়টা আমি দেখাই তোমার। এই ধরো কোশ্চেনে থাকলো যে কস্ট অফ সেলস, এটা বলছে যে এটা হলো 60% অফ সেলস, আর কস্ট অফ সেলস 60% অফ সেলস, আবার এটা বলছে যে 95% অফ কস্ট অফ সেলস অন ক্রেডিট, কস্ট অফ সেলস এটা ক্রেডিটে ছিল, ঠিক আছে। তো এখানে বুঝতে হবে তুমি সেলস কে 60% দিয়ে গুণ করলে কস্ট অফ সেলস পেয়ে যাবা, কিন্তু এই যে টোটাল কস্ট অফ সেলস এইটা তুমি বের করবা ইনভেন্টরি টার্নওভার যখন বের করবা তখন উপরে এই টোটাল অ্যামাউন্টটা বসবে, ঠিক আছে। কিন্তু যখন তুমি বের করবা হলো পেয়েবল টার্নওভার, ঠিক আছে, তখন নিচে কি বসবে তুমি বলছি, ইনভেন্টরি টার্নওভার মানে এভারেজ ইনভেন্টরি বসবে, পেয়েবল টার্নওভার মানে নিচে এভারেজ পেয়েবল বসবে। যখন তুমি পেয়েবল টার্নওভার বের করবা তখন উপরে আসবে তোমার শুধুমাত্র ক্রেডিট কস্ট অফ সেলস এর ক্রেডিট পোর্শনটা, মানে এটা সেলস কে 60% দিয়ে গুণ করলে কস্ট অফ সেলস পাবা, সেটাকে 95% দিয়ে গুণ দিলে ক্রেডিট পোর্শনটা পেয়ে যাবা। তো এই ক্রেডিট পোর্শনটা এখানে আলটিমেটলি তোমার আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার হলো অঙ্ক করার সময় লক্ষ্য রাখতে হবে, এগুলোর কথা স্যার বলছিল। এই হলো তোমার ইয়ের কথা বলছে। এখন পেয়েবল টার্নওভারটা কিন্তু নাই তোমার ট্র্যাডিশনাল মেজার্স এর মধ্যে। আমি বলছি কারেন্ট রেশিও, কুইক রেশিও, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার। পেয়েবল টার্নওভার তোমার ট্র্যাডিশনাল মেজার্স এ নাই, ইনভেন্টরি সরি ইমপ্রুভড মেজার্স এর মধ্যে ক্যাশ কনভার্সন সাইকেলটা আছে, ওটা বাইর করতে যায় তোমার পেয়েবল টার্নওভারটা লাগে, ঠিক আছে। আহ, তো আগে যেহেতু আমি ইমপ্রুভ মেজার না, যেহেতু আমি ট্র্যাডিশনাল মেজার্স নিয়ে কথা বলতেছিলাম, তাহলে তার ট্র্যাডিশনাল মেজার্স এর আমি অ্যাকাউন্ট কুইক রেশিও এবং কারেন্ট রেশিওর কি কি লিমিটেশন বা সমস্যা আছে সেটা কিন্তু অলরেডি বলে ফেলছি, ঠিক আছে। এখন কোশ্চেন হতে পারে যেটা তোমার অ্যাকাউন্টস রিসিভেবল বা ইনভেন্টরি টার্নওভার, ঠিক আছে, এইটাতে কি কি সমস্যা আছে বা এটার ইন্টারপ্রিটেশন গুলা কেমনে করবো। আচ্ছা, একটা জিনিস আমি শর্টে আবার লিখে দিই, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার যেটা, সেটা হলো বছরে কতবার টাকা ফেরত, বিক্রিত টাকা ফেরত আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। এটা অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার কে তুমি যখন 360 দিয়ে ভাগ দিবা তখন যেটা পাচ্ছ সেটা হলো তোমার, এটাকে বলা হচ্ছে ডেইস সেলস আউটস্ট্যান্ডিং বা এভারেজ এভারেজ কালেকশন পিরিয়ড, ঠিক আছে। আবার তোমার হলো এটা যেমন অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বলছি, ইনভেন্টরি টার্নওভারের কথা হলো তোমার এটাকে ডেইজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং বা ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড বলে, ঠিক আছে, সমান হলো আহ, আচ্ছা টার্নওভারটা বলে লিখিনি, আচ্ছা যাই হোক ইনভেন্টরি টার্নওভার তো বের করতে পারবা, ঠিক আছে। ওইখানেও তো লেখেনি, যাই হোক 360 কে ইনভেন্টরি টার্নওভার রেশিও দিয়ে ভাগ দিলে, রেশিও এখানে টার্নওভার লেখেনি, টার্নওভার, ঠিক আছে, টার্নওভার রেশিও ইনভেন্টরি, সেটা আইটি লিখছে মানে তো ইনভেন্টরি টার্নওভার, যাই হোক ইনভেন্টরি টার্নওভার রেশিও দিয়ে ভাগ দিলে তুমি আলটিমেটলি ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং পেয়ে যাবা। আহ, আবার হলো তোমার যেটা পেয়েবলস এর ক্ষেত্রে যেটা আছে পেয়েবলস টার্নওভার, তো পেয়েবলস এর ক্ষেত্রে তুমি পেয়েবলস টার্নওভার তো বের করতে পারবা। পেয়েবলস টার্নওভার কে যখন তুমি 360 ডিভাইডেড বাই পেয়েবলস টার্নওভার দিয়ে ভাগ দিবা, তখন যে জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার ডেইস পেয়েবল আউটস্ট্যান্ডিং, সেটাকে বলা হচ্ছে ডেইস পেয়েবল আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। এখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই দুইটা সাধারণত বেশি হলে ভালো, ঠিক আছে। সরি সরি, এটা তো টার্নওভার বেশি হলে আর কি, টার্নওভার এই দুইটা টার্নওভারটা বেশি হলে ভালো, ঠিক আছে। হুম। আর কালেকশন পিরিয়ড বা ডিএসও ডিআইও এগুলো কম হলে ভালো, এটা বুঝে হিসাব করলে বুঝতে পারো। মানে তুমি দেখো অ্যাকাউন্ট দিয়ে যে সেলস আউটস্ট্যান্ডিং দ্বারা কি বোঝানো হচ্ছে, বিক্রিত পণ্যর টাকা কত দ্রুত ফেরত চলে আসতেছে, ঠিক আছে, তাহলে এটা কম হলে ভালো, ঠিক আছে। আর এটা কম হওয়া মানে কি টার্নওভার বেশি হওয়া, ঠিক আছে। এই দুটো রেশিওটা সবসময় উল্টা, এটা মনে রাখবা যে যখন তোমার মানে ডে কম হলে টার্নওভার বেশি হবে, টার্নওভার বেশি হলে ডে কম হবে, ঠিক আছে। তো আলটিমেটলি তোমার অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার যদি চিন্তা করো, টার্নওভারটা তোমার বেশি হওয়া ভালো, যে তার মানে বারবার ফেরত হয়ে আসতেছে, ঠিক আছে, মানে ডে সেলস আউটস্ট্যান্ডিং কম হওয়া ভালো,
টার্নওভার বেশি হওয়া ভালো। আবার ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে চিন্তা করো যে আহ, কত সময় তুমি গুদামের পণ্য কত দ্রুত বিক্রি করে দিতে পারতেছো, ঠিক আছে, বেশিক্ষণ গুদামে পড়ে থাকতেছে না, ঠিক আছে। তো আলটিমেটলি এটা হলো ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং। যদি দ্রুত দ্রুত বিক্রি করে দাও, গুদামে যদি বেশিক্ষণ পড়ে না থাকে, তাহলে তোমার টার্নওভার বেশি হবে, আর ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং কি কম হবে, তাহলে এটাও কম হওয়া ভালো। আর এই যে ডেজ ইন পেয়েবল আউটস্ট্যান্ডিং, হ্যাঁ, এটা তো খুব সম্ভবত বেশি হওয়া ভালো। উল্টো লাগতেছে কেন আমার কাছে? ঠিক আছে, বেশি হলে, এটা তোমার জন্য বেশি হলে ভালো, ঠিক আছে। মানে এটা বোঝার চেষ্টা করো যে তোমার আহ এটা হলো সারা বছর, ঠিক আছে। এখন পেয়েবল টার্নওভার নির্দেশ, এখন তুমি কত সময়ের জন্য ধারে ক্রয় করতেছো, ঠিক আছে। তুমি যার কাছ থেকে র মেটেরিয়াল ধারে কিনছো, তাকে কথা বলছো যে আগামী 4 মাসের মধ্যে ফেরত দিয়ে দিবা, ঠিক আছে। তার মানে তাহলে এরকম 4 মাস পিরিয়ড কয়বার আসবে বছরে? মানে যদি গড়ে 4 মাস করে হয়, প্রত্যেকবার তুমি 4 মাস করে ফেরত দিয়ে দাও 4 মাসের মধ্যে, হ্যাঁ, তাহলে আলটিমেটলি এরকম টার্নওভার পিরিয়ড তোমার আলটিমেটলি এই 4 মাসের পিরিয়ডটা 3 বার আসবে, ঠিক আছে, টার্নওভার। এখন চিন্তা করো এই টার্নওভার যদি কম হয়, মানে এই টার্নওভার কম হওয়া মানে কি, ধরো 4 মাস না, এটা আরো লেন্দি হলে তখন টার্নওভার কম হবে, ঠিক আছে। তুমি মানে যদি ধারে ক্রয় করলা পণ্যটা, সেটা যদি তুমি এই ডিপিওটা হলো সময়, ঠিক আছে, ধারে ক্রয়কৃত পণ্যটা যদি তুমি বেশি সময়ের জন্য ধারে ক্রয় করতে পারো, ধরো 6 মাসের জন্য ধারে ক্রয় করলা, তাহলে বছরে টার্নওভার কত? 2 বার, ঠিক আছে। তো 6 মাসের জন্য ধারে ক্রয় করতে পারলে এটা তোমার জন্য অবশ্যই ভালো। তো তুমি 6 মাসের জন্য ধারে ক্রয় করছো, তাহলে একটা ফাইন্যান্সিং মানে মানে বেশি সময়ের জন্য ধারে নিতে পারছো, এটা তোমার জন্য ভালো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তুমি দেখছো যে আহ, যদি আমি টার্ন ওভারের কথা বলি, যে টার্ন ওভার ওই দুইটার বেশি হলে ভালো, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার আর হলো তোমার ইনভেন্টরি টার্ন ওভার, ওই দুটার বেশি হলে ভালো, বাট পেয়েবল টার্ন ওভার কম হলে ভালো। এখন আমি যদি ওটা ডিপিওর ডেইজ এর পার্সপেক্টিভে চিন্তা করি, ডেইজ এর পার্সপেক্টিভে চিন্তা করলে যে ডেইজ ওই দুইটার তোমার হলো কম হলে ভালো, ঠিক আছে। মানে কত দ্রুত টাকা আদায় করে ফেলতে পারতেছো, কত দ্রুত ইনভেন্টরি সেল করে ফেলতে পারতেছো, এটা কম হলে ভালো। ইন জেনারেল, এটা হলো ইন জেনারেল কনক্লুশন। আর কিন্তু ডেইজ এন্ড পেয়েবল আউটস্ট্যান্ডিংটা, এটা হলো তুমি যত বেশি দিন টাকা আটকে রাখতে পারবা তোমার সাপ্লাইয়ের কাছ থেকে, তো তোমার জন্য তত ভালো। হ্যাঁ, আটকে রাখা মানে এটা ইচ্ছা করে আটকে রাখা না, ক্রেডিট মানে তোমার ফেরত দিয়ে দেওয়ার কথা ছিল, বা তুমি ইচ্ছা করে আটকে রাখছো, বিষয়টা সেটা না। তাহলে তুমি, সে তোমাকে দিছেই 6 মাসের জন্য ক্রেডিটটা, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমি ওই এগুলোর একটু ইন্টারপ্রিটেশনে আছে, লিমিটেশনস এর বিষয়গুলো আছে, তো মোটামুটি আমি সূত্রটা আগে একটু ক্লিয়ার করানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস বলছিলাম যে তোমার সূত্রের একটা জিনিস বলে নিই, তোমার তোমার হলো পেয়েবল টার্নওভারের কথা বলছি কি, যে তোমার ক্রেডিট কস্ট অফ সেলস আসবে। আর ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে বলছে কি, যে তোমার টোটাল কস্ট অফ সেলস আসতেছে, ঠিক আছে। আর অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারে ক্রেডিট আসবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারে কিন্তু কস্ট অফ সেলস আসে না, মানে সেলস আসে, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারে ক্রেডিট সেলসটা আসবে। স্বাভাবিকভাবে এটা বুঝতে হবে যে অ্যাকাউন্টস রিসিভেবল আর অ্যাকাউন্টস পেয়েবল দুইটা বাকিতে কিনা আর বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, মানে বাকিতে বিক্রয় আর কেনার সাথে সম্পর্কযুক্ত। তো আলটিমেটলি এটার উপরে, ফ্র্যাকশনের উপরে যে জিনিসটা বসবে সেটাও তোমার বাকির অ্যামাউন্টটা বসবে, ঠিক আছে, ক্রেডিট অ্যামাউন্টটা বসবে। আর ইনভেন্টরি টার্নওভারে শুধুমাত্র তোমার টোটাল অ্যামাউন্ট আসতেছে। এই হলো বিষয়টা। আর এখন আমি জিনিসটা বলবো, দাঁড়াও। উম, আচ্ছা, আমি অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার ইন্টারপ্রিটেশনটাতে আগে আসি, ঠিক আছে। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার কি? অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বোঝাচ্ছে যে এটা কতবার তোমার এই মানে ধারে বিক্রিত পণ্য টাকা ফেরত হয়ে আসছে, এটা কতবার হচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে আমাদের চিন্তা কি, এটা যত বেশি হবে তত ভালো, আমি তো এটাই বলছি, তাই না? মানে যত বেশি হোক, মানে টার্নওভার দ্বারা বুঝতে পারতো সেটা বছরে কতবার হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি দ্রুত হয়, যে ধারে বিক্রিত পণ্যের টাকাটা দ্রুত ফেরত চলে আসতেছে, তাহলে এটা বছরে বেশি বার হবে, ঠিক আছে। তাহলে বেশি বার হলে স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিতে ভালো, ঠিক আছে। বাট এটা স্বাভাবিক দৃষ্টিতে ভালো, বাট সব সময় ভালো না, ঠিক আছে। এখন বোঝার চেষ্টা করো, তোমার যদি ধারে বিক্রিত পণ্য, এই ব্যাখ্যাগুলো আমার নোটে আছে, ইয়েতে কি আছে,
ইয়েতেও কিছু কিছু আছে, স্লাইডেও কিছু কিছু আছে। এগুলো বেসিক্যালি স্যার ক্লাসে বলছে, ঠিক আছে। স্লাইডেও কিছু কিছু আছে, সবগুলো হয়তো নাই, কিছু আছে। হ্যাঁ। তো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার ইন জেনারেল কথা বললে বেশি হলে ভালো, ঠিক আছে, মানে ইন জেনারেল কনক্লুশন যদি বলি নর্মালি। কিন্তু এটা আবার যদি এরকম হয় যে তোমার আহ এটা সবসময় বা বেশি বেশি হলে ভালো না, ঠিক আছে। মনে করো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার হলো তোমার বছরে 6 বার, না বছরে 12 বার, বা ধরো বছরে 24 বার। বছরে 24 বার তোমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার হয়ে আসতেছে, ঠিক আছে। তার অর্থ কি তুমি বুঝতে পারতেছো যে এটা আমার আলটিমেটলি, তোমার সহজ কথায় যদি আমি বলি, তোমার ডে সেলস আউটস্ট্যান্ডিং হলো 15 ডেজ, 15 ডেজ। প্রতি 15 দিন পর পর তোমার আলটিমেটলি বিক্রিত পণ্যের টাকা ফেরত চলে আসতেছে। এভাবে করে বছরে 24 বার হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ডে সেলস আউটস্ট্যান্ডিং, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার বেশি হয় মানে এই ডে সেলস আউটস্ট্যান্ডিং এর, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার যদি অনেক বেশি হয় তার ডে সেলস আউটস্ট্যান্ডিং অনেক কম, ঠিক আছে। ধরো এটা 7 ডেজ, প্রতি 7 দিনের মধ্যে তোমার টাকা ফেরত চলে আসতেছে। এখন এটা বেশি কম হওয়া মানে হয়তো ভালো না হতে পারে। ভালো না কেন হতে পারে, এটা দুটো বিষয় হতে পারে। যে বেশি কম হওয়ার অর্থ হলো তুমি অনেক বেশি এফিসিয়েন্ট হতে পারো, বাট এটা আরেকটা রিজন হতে পারে যে তুমি অনেক স্ট্রিনজেন্ট ক্রেডিট টার্ম দিতেছো, ঠিক আছে। স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট ক্রেডিট টার্ম, ঠিক আছে। অথবা তুমি বাকিতে বিক্রয় করো না। আলটিমেটলি তুমি যদি চিন্তা করো, তুমি যদি হয়তো সবাইকে বাকিতে বিক্রয় করো না, শুধুমাত্র সিলেক্টিভলি অল্প কিছু লোককেই বিক্রি করো, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আহ, বেশিরভাগ লোকই বাকিতে বিক্রয় করতেছো না। তো দেখা যাচ্ছে যে তোমার আলটিমেটলি যা বাকিতে বিক্রয় করতেছো তা দ্রুত চলে আসে, কারণ তোমার ডে সেলস আউটস্ট্যান্ডিং, এভারেজ যে ডে সেলস আউটস্ট্যান্ডিং সেটা অনেক কম, ঠিক আছে, অনেক দ্রুত চলে আসে। আরেকটা হতে পারে যে ক্রেডিট শর্ত। ক্রেডিট শর্ত আমরা বলি যে এরকম 2/10, নেট 30, এটাকে ক্রেডিট টার্মস এরকম দেখবা হয়তো, ঠিক আছে। মানে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, যদি 10 দিনের মধ্যে পরিশোধ পায় তাহলে 2 দিন, 2% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। এখন আমি যদি বেশি কঠিন করে দেই যে হ্যাঁ তোমাকে হয়তো 7 দিনের মধ্যে নেট 30 না দিয়ে নেট 7 দিয়ে দিলাম, ঠিক আছে। আর ধরো ডিসকাউন্টের কিছু লাখ রাখলামই না যে 7 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা তখন কি হবে, সমস্যাটা কি? সমস্যা হলো তোমার টাকা তো দ্রুত চলে আসতেছে, কিন্তু যখন তুমি এরকম স্ট্রিনজেন্ট ক্রেডিট টার্ম দিবা, তোমার সাথে তো যাদের সাথে বিজনেস করতেছো, ঠিক আছে, এখন তোমার কাছ থেকে তো শুধু জেনারেল কাস্টমারই নিবে এরকম না। এরকম হতে পারে যে কিছু কোম্পানিও তোমার কাছ থেকে গুডস কিনে, তো তারা তো রেগুলার বেসিসে তোমার কাছ থেকে গুডস কিনে, দেখুন তাদেরকে তুমি যদি মাত্র 7 দিনের জন্য ক্রেডিট দাও, ঠিক আছে, তারা হয়তো তোমার সাথে বিজনেসই করতে চাবে না, ঠিক আছে। তো আলটিমেটলি তোমার সেলস কমবে, ঠিক আছে। তুমি আলটিমেটলি তুমি যদি স্ট্রিনজেন্ট ক্রেডিট টার্ম, তো যদি বেশি কঠোর হয়ে যায় তোমার ক্রেডিট টার্ম গুলা, তখন তোমার সেলস এটা ইম্প্যাক্ট করবে। তাহলে সহজ কথা আমি বলতে চাচ্ছি যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বেশি হলে ভালো, আনলেস এটা যদি সেলস এ ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। যদি এরকম হয় যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার অনেক বেশি, যেটার কারণে সেলস হার্ট হচ্ছে, তোমার সেলস কমে যাচ্ছে, ঠিক আছে, সেলসে একটা খারাপ ইম্প্যাক্ট করতেছে, তখন বুঝবা যে তোমার আহ কি বলবো, যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা বেশি ভালো না, ঠিক আছে। তো এই জিনিসটা উল্টা যে কোনো একটা খেয়াল রাখতে পারো, হ্যাঁ। তোমার দুটাই খেয়াল রাখা লাগবে এরকম না। মনে করো তুমি ভালো কেমনে খেয়াল রাখবা যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বেশি হলে ভালো, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার যদি বেশি হলে ভালো হয়, ডিএসও কম হলে ভালো হবে, ঠিক আছে। দুটার সম্পর্ক কিন্তু উল্টা, ঠিক আছে। একটু মনে রাখলে হবে। মনে করো তুমি 360 কে যদি অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার দিয়ে ভাগ দাও, তখন তুমি ডিএসও পেয়ে যাও। একইভাবে 360 কে যদি ডিএসও দিয়ে ভাগ দাও, তখন দেখবে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার পেয়ে গেছে। জাস্ট ইকুয়েশন ফ্লিপ করা, আর কিছু না, ঠিক আছে। তো এখানে বেশি হলে ভালো মানে কত বেশি ভালো, এই জিনিসটা আবার বুঝতে হবে। তাহলে কত বেশি ভালো এটা কেমনে বুঝবা? বেশি মানে বেশি সংজ্ঞাটা কি, কত বেশি হইতে হবে? বেশি সংখ্যা হলো বেঞ্চমার্ক। বেঞ্চমার্কের চেয়ে বেশি হলে, বেঞ্চমার্ক কেমনে নির্ধারণ করে আমি অলরেডি বলছি। তো বেঞ্চমার্কের চেয়ে বেশি হইলে তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার ভালো সাধারণত, ঠিক আছে, যদি এটা সেলসে কোনো ইম্প্যাক্ট না ফেলে, ঠিক আছে। এখন যদি এটার কারণে তোমার সেলস চেক করতে হবে, ঠিক আছে। গত বছরের তুলনায় এই বছর তুমি ধরো দেখলে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বাড়ছে অনেক, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এই বছর সেলস সিগনিফিকেন্টলি ফল করছে, ঠিক আছে। তখন এটা ইন্টারপ্রিটেশনে লিখবা যে খুব সম্ভবত এটা হতে পারে যে সে একটা স্ট্রিনজেন্ট ক্রেডিট টার্ম দিয়ে রাখছে, অথবা সে বাকিতে খুব বেশি বিক্রয় করে না, যার কারণে এটা তার সেলস কমায় দিছে, যার ফলে আলটিমেটলি যাদেরকে সেল করে টাকা দ্রুত চলে আসে, এর কারণে তার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বেশি, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি সে মানে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বেশি করে তো তোমার একমাত্র লক্ষ্য না। যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার বেশি করতে যায় যদি তোমার সেলস অনেক কমে যায়, এটা তো তোমার জন্য, কোম্পানির জন্য ভালো না, ঠিক আছে। তো এমন একটা ক্রেডিট টার্ম রাখতে হবে যেটা হলো কোম্পানির জন্য ভালো, ঠিক আছে। তো এটা হলো আমি অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার ইন্টারপ্রিটেশন আই হোপ বুঝাইতে পারছি। আহ আরেকটা হলো তোমার ইনভেন্টরি টার্নওভার, ঠিক আছে।
ইনভেন্টরি টার্নওভার, আচ্ছা ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে তো একই জিনিস বলছি যে ইনভেন্টরি টার্নওভার বেশি হলে ভালো। আচ্ছা ইনভেন্টরি টার্নওভার বেশি হওয়ার এটা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন কি, বেশি হওয়া মানে কি? যে তোমার গুদামে যে পণ্যগুলো আছে সেগুলো অনেক দ্রুত এটা কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার গুদামে যে পণ্যগুলো রাখছিল, মানে তুমি গুদামে 100 ইউনিট পণ্য ঢুকাইলা আর একদিনের মধ্যে সব সেল হয়ে গেল। ঠিক আছে, ওই যে আমি 100 ইউনিটের উদাহরণ দিলাম। এরপরে হয়তো 250 ইউনিটস আবার প্রডিউস করে, মাত্র 250 ইউনিটস প্রডিউস করলা। হ্যাঁ, 250 ইউনিটস প্রডিউস করে তুমি জাস্ট গুদামে রাখলা আর দু একদিনের মধ্যে সব সেল হয়ে গেল, বা একদিনের মধ্যেই ওই দিনের সাথে সাথে সেল হয়ে গেল। তো এটা কি ভালো নাকি? এটা যদি ইনভেন্টরি টার্নওভার খুব বেশি হয় তাহলে হয়তো বা ভালো না। ঠিক আছে, কেন ভালো না? এটা বেশি হওয়ার কারণটা কি হতে পারে? ঠিক আছে, মানে এটা বেশি হওয়ার কারণ যদি কোনো খারাপ রিজন হয় তাহলে এটা ভালো না। ঠিক আছে, তো খারাপ রিজন কি হতে পারে? খারাপ রিজন হতে পারে এটা যে তোমার এটা দ্রুত সেল হয়ে যাচ্ছে, এর কারণ হলো এটা তুমি পর্যাপ্ত পরিমাণ ইনভেন্টরি রাখতেছো না। ঠিক আছে, তুমি দেখতেছো যে তোমার গড়ে প্রতি মাসে 150 ইউনিটের ডিমান্ড থাকে, তুমি 100 ইউনিট করে বানাও। ঠিক আছে, তুমি প্রত্যেক মাসে 100 ইউনিট করে বানাও, আলটিমেটলি কি হয়? তুমি যখন 100 ইউনিট গুদামে রাখো, তো তোমার অর্ডার আসে 150 ইউনিটে, তুমি 100 ইউনিট সাপ্লাই দিতে পারো আর 50 ইউনিট সাপ্লাই দিতে পারো না। তাতে কি হয়? যারা ওই যে 50 ইউনিট যারা নিতে আসছে তাদের কি হবে? তাদেরকে আলটিমেটলি তোমার ডিলেতে সার্ভিস দিতে হবে, তাদেরকে বলতে হবে যে একটু ওয়েট করো, আমি বানায় দিচ্ছি তোমাকে। ঠিক আছে, হ্যাঁ, এর কারণে তোমার ইনভেন্টরি হিসেবে বেশি দিন থাকতেছে না, কারণ তুমি পরে বানায় দিতেছো। তোমার যদি আগে থেকেই থাকতো তাহলে তোমার ইনভেন্টরি টার্নওভারটা বেশি হইতো। ঠিক আছে স্যার, ইনভেন্টরি টার্নওভারটা কম হতো, মানে সহজ কথা বুঝে চাচ্ছি যে মানে ইনভেন্টরি ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং, মানে তোমার যদি তুমি আগে থেকেই বানায় রাখতা একটু এক্সেস, অনেক বেশি না, এখন অনেক বেশি যদি তুমি রাখো, ঠিক আছে, অনেক বেশি ইনভেন্টরি যদি তুমি রাখো, তোমার হয়তো গড়ে 150 ইউনিট করে লাগে প্রত্যেক মাসে, তুমি 300 ইউনিট বানায় রাখো প্রত্যেক মাসে। হ্যাঁ, তো আলটিমেটলি তোমার প্রত্যেক মাসে 150 ইউনিট করে শুধু শুধু পড়ে থাকে ইনভেন্টরি। এই যে এটা তো আলটিমেটলি লস হচ্ছে। ঠিক আছে, কারণ তুমি দেখো ইনভেন্টরি বানাইতে তুমি তোমার টাকাটা খরচ করছো, টাকা খরচ করে এটা একটা প্রোডাক্ট হয়ে গেছে। এই প্রোডাক্টটা 1 মাস ধরে তোমার গুদামে বসে আসছিল, কোনো রেভিনিউ জেনারেট করতে পারেনি। কিন্তু এই প্রোডাক্টটা তুমি যদি 1 মাস আগে না বানায় এখন বানাইতা, তাহলে টাকাটা তোমার এখন খরচ হইতো। আর 1 মাস আগে টাকাটা খরচ না করার ফলে কি হইতে পারতো? ওই 1 মাসে তুমি ওই টাকাটা অন্য কোথাও খরচ করে একটা রিটার্ন জেনারেট করতে পারতা। ঠিক আছে, তো আলটিমেটলি ইনভেন্টরিটা তুমি আহ, এই যে ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং, যে কতদিন তুমি রাখবা গুদামে। আচ্ছা, এটা বাইরে চলে গেছে ফ্রেমে। ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং, কতদিন তুমি গুদামে রাখবা, মানে গুদামে এভারেজে কতদিন থাকে। ঠিক আছে, তো এইটা আমি কি বলছি যে ইনভেন্টরি টার্নওভার বেশি হলে ভালো, তার মানে ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং কম হলে ভালো। স্বাভাবিকভাবে আর কি, মানে সাধারণত ইন জেনারেল যে ইনভেন্টরি টার্নওভার যে কম সময় ধরে যদি তোমার গুদামে থাকে তাহলে ভালো। কিন্তু যদি বেশি কম সময় থাকে তাহলে এটার অর্থ এটা হতে পারে যে তুমি তুমি পর্যাপ্ত পরিমাণ ইনভেন্টরি রাখতেছো না। এমন হচ্ছে যে মানে কাস্টমার আগে দিয়ে অর্ডার দিয়ে বসে আছে, তোমার এখন ইনভেন্টরি রেডি হয়নি। এর কারণে তুমি যখন যখন ইনভেন্টরি রেডি হচ্ছে তখন তো তুমি আলটিমেটলি আর গুদামে রাখতে পারবে না, যেহেতু অলরেডি একটা অর্ডার আছে। তো আলটিমেটলি ওগুলো সেল করে দিতে হচ্ছে। ঠিক আছে, তো ইনভেন্টরি এই জিনিসটা আই হোপ বুঝাইতে পারছি যে ইনভেন্টরি টার্নওভার বেশি হলে ভালো। আর ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং, বা এটাকে আরেক নাম বলা হয় ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড, এটা কম হলে ভালো ইন জেনারেল। বাট হলো তোমার আলটিমেটলি ওই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে, আর বেশি কম বলতে কার চেয়ে বেশি বা কার চেয়ে কম সেই জিনিসটা তো আমি বলছি যে বেঞ্চ মার্কেট চেয়ে বেশি হতে হবে। ঠিক আছে, এখানে ইনভেন্টরি টার্নওভার কম হলে তো খারাপ, এটা তো আমি বলছি। ঠিক আছে, ইনভেন্টরি টার্নওভার কম হলে খারাপ। খারাপ বলতে কি বুঝাচ্ছে? ঠিক আছে, খারাপ বলতে হলো কি, ও আচ্ছা, এটা তো ব্যাখ্যা হয়ে গেছে যে অনেকদিন ধরে তোমার গুদামে পড়ে আছে। আচ্ছা সরি, আবার রিপিট করতে, আমি এই পয়েন্ট এখানে পাইলাম, আমার পরে খেয়াল আসছে, আমি তো বলে ফেলছি। অনেকদিন ধরে তোমার গুদামে যদি ইনভেন্টরি পড়ে থাকে, আলটিমেটলি সেখান থেকে তুমি একটা রিটার্নের অপরচুনিটি মিস করতেছো, মানে এক্সেস। ধরো তোমার এভারেজে প্রতি মাসে 100 ইউনিট করে ইনভেন্টরি লাগে, তাহলে তুমি হয়তো 110 ইউনিট রাখলা। ঠিক আছে, কিন্তু বা 120 ইউনিট, তুমি যদি 200 ইউনিট থাকে তোমার গুদামে, তাহলে বুঝতে পারবা যে তুমি একটু বেশি এক্সেস ইনভেন্টরি, এখানে বেশি ইনভেস্টমেন্ট করে ফেলছো প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, আহ, আচ্ছা, ট্র্যাডিশনাল মেজর্স গুলো আলোচনা করা হয়ে গেছে। ঠিক আছে, ট্র্যাডিশনাল মেজর্স এর মধ্যে কারেন্ট রেশিও, কুইক রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও। ঠিক আছে, ট্র্যাডিশনাল মেজর্স এর সাথে আরেকটা জিনিস আলোচনা করে ফেলছি, সেটা হলো পেয়েবল টার্নওভার। ঠিক আছে, তো পেয়েবল টার্নওভারটা কখন লাগে আমি সেই জিনিসটা এখন আমি আসতেছি। তোমার হলো এটা হলো ইমপ্রুভড মেজার, যেটা ইমপ্রুভড মেজার্স এর মধ্যে তোমার 1 নম্বরে আছে হলো ক্যাশ কনভার্সন সাইকেল। ঠিক আছে, তো ক্যাশ কনভার্সন সাইকেলটাকে তুমি কেমনে বের করবা? ক্যাশ কনভার্সন সাইকেল বের করতে পারো তুমি ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং প্লাস ডেজ সেলস আউটস্ট্যান্ডিং মাইনাস
ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। ডেজ ইনভেন্টরি অলরেডি সবগুলা কি জিনিস আমি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। কেমনে বের করবে ডেজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং? 360 কে ইনভেন্টরি টার্নওভার রেশিও দিয়ে ভাগ করে, এটাকে 360 কে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্লাইডে দেখবা হলো কি একটু অন্যভাবে জিনিসটাকে বের করছে, ঠিক আছে। তো ওভাবে বের করা লাগবে না, আমি যেভাবে বলছি ওভাবে বের করলেই হয়ে যাবে। আর স্যারও ক্লাসে এভাবেই বের করতে বলছে, ঠিক আছে। স্লাইডে ওই জিনিসটাকে একটু ফ্র্যাকশনকে ঘুরায়া ইন্টু 360 লেখছে, মানে ফ্র্যাকশন রিভার্স করে ইন্টু 360 লেখছে, তো ওভাবে লেখা দরকার নেই তোমার। আর এই জিনিসটা বোঝার চেষ্টা করবা যে তোমার হলো কি ওভাবে ওরা একসাথে পুরোটা বের করছে, তোমার একসাথে পুরোটা বের করা লাগবে না। মনে করো তোমার ইনভেন্টরি টার্নওভার কোশ্চেন দেওয়াই আছে, তাহলে তো আবার ইনভেন্টরি টার্নওভার তোমার ফর্মুলাতে ইনপুট করা দরকার নাই, তুমি জাস্ট ইনভেন্টরি টার্নওভারের ভ্যালুটা ইনপুট করবা, ফর্মুলা ইনপুট করা দরকার নাই, ঠিক আছে। তো ডেজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং বের করার সময় জাস্ট 360 ডিভাইডেড বাই ওই ইনভেন্টরি টার্নওভারের ভ্যালুটা। একইভাবে এটা 360 ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, আর এটা হলো 360 ডিভাইডেড বাই পেয়েবল টার্নওভারের ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এটা করলে তুমি পেয়ে যাচ্ছ হলো তোমার ক্যাশ কনভার্সন সাইকেল পেয়ে যাচ্ছ। আচ্ছা, এটার ওভারঅল মিনিংটা কি বুঝাচ্ছে? এটা তো আলটিমেটলি ডেইসেই পাচ্ছ, কিন্তু এটার ওভারঅল মিনিংটা কি বুঝাচ্ছে? ঠিক আছে, এটার ওভারঅল মিনিংটা বোঝাচ্ছে হলো যে তোমার, তুমি ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং মানে কি, তুমি তোমার গুদাম, এটা যদি তোমার গুদাম হয়, তোমার গুদামে আহ মানে তোমার হয়তো একটা গুডস প্রডিউস হয়ে গেছে, এই গুডসটা গুদামে আসলো, ঠিক আছে, এটা হলো তোমার গোডাউন। হ্যাঁ, গুডস প্রোডাকশন, এটা ধরো প্রোডাকশন হচ্ছে, এখানে প্রোডাকশন হয়ে তুমি এটা গোডাউনে আসছে, ঠিক আছে। গোডাউন থেকে বের হইলো, এই যে গোডাউনে যে সময়টা থাকলো এটা হলো তোমার ডেইজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং। এই গোডাউন থেকে যে বের হইলো, কেন বের হইলো? কারণ তুমি এটা সেল করে ফেলছো, ঠিক আছে, সেল করে ফেলছো বাট টাকা পাওনি, ঠিক আছে। তো সেল করে ফেলে তোমার টাকাটা ফেরত আসছে, হ্যাঁ, সেল হয়তো তোমার হয়ে গেছে বাট টাকাটা ফেরত আসতে আলটিমেটলি যে পিরিয়ড লাগবে, ধরো এইটা একটা টাইম পিরিয়ডে আসে তোমার টাকাটা, এই টাইমে এসে তুমি টাকাটা ফেরত পাইছো, এতটুকু সময় লাগছে তোমার টাকা ফেরত পাইতে, এটা হলো তোমার ডেজ সেলস আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। তাহলে এই টোটাল সময়টা তুমি যোগ করবা, এই হলো তোমার টোটাল সময়, ঠিক আছে। এখান থেকে কি বাদ যাবে? এখান থেকে বাদ যাবে একটা, এই যে তুমি এখানে তুমি র ম্যাটেরিয়ালটা যে কিনছো, ঠিক আছে, এটা কিন্তু এই যে প্রোডাকশন করছো এখানে র ম্যাটেরিয়াল কিনছো তুমি, ঠিক আছে, এই র ম্যাটেরিয়ালটা তুমি হয়তো ধারে কিনছো, ঠিক আছে। তো এই যে ধারে কিনছো, এই টাকাটা তোমার ফেরত দিতে হবে, যেটাকে তোমাকে পেয়েবল বলতেছো তুমি, ঠিক আছে। এটা কয় মাসের জন্য ধারে নিছো, ঠিক আছে, এই টোটাল পিরিয়ডটা ধরো হলো তোমার 9 মাস, ডিআইও প্লাস ডিএসও, ঠিক আছে, এটা ধরো 9 মান্থস, ঠিক আছে। এখন হলো তোমার 9 মান্থস হলো তোমার ডিআইও প্লাস ডিএসও। এখন হলো তোমার এই যে তোমার তুমি ধারে কিনছো সেটা হলো 3 মাসের জন্য কিনছো, ঠিক আছে, ধারে সরি 6 মাসের জন্য ধারে কিনছো। হ্যাঁ, তাহলে আলটিমেটলি 9 মান্থস মাইনাস 6 মান্থ এটা বাদ যাবে, ঠিক আছে। কারণ 6 মাস তো তুমি নিজের টাকায় চলোনি, 6 মাস তুমি চলছো ওর টাকায়, ও তোমাকে ধার দিছে গুডস গুলা, তোমার তো নিজে থেকে টাকা খরচ করে গুডস বানাইতে হয়নি, 6 মাস চলছে ওর টাকায়, ঠিক আছে। তো নিজের টাকায় কয় মাস চলছে আলটিমেটলি? তো তোমার এটা কনভার্ট, এই 9 মান্থ থেকে এই 6 মান্থ বাদ দিলে যে 3 মান্থ থাকতেছে, এটা হলো তোমার ক্যাশ কনভার্সন সাইকেল, ঠিক আছে। মানে তুমি কত সময় এটাকে ক্যাশে কনভার্ট করতেছো, ঠিক আছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমার একটা ম্যাথ আছে, ঠিক আছে, ক্যাশ কনভার্সন সাইকেলের স্লাইডে, ওটা করছো তোমরা ক্লাসে, বা না করলে বললাম তো স্লাইডের মতো করে করা লাগবে না, যেভাবে বলছি ওভাবে করলে তারপর তুমি দেখবা যে সিসিসি সমান -20 ডেজ, স্যার ওভাবে করতে বলছে আর আমরাও ওভাবেই করে আসছি ইন্টারে যদি বলো, ঠিক আছে। তো ক্যাশ কনভার্সন আসছিল -20 ডেজ, এইটা দ্বারা কি বোঝানো হচ্ছিল? আচ্ছা, আমি ওখানে ডিটেইলটা বলি, আমার মাথায় আছে। এখানে বেসিক্যালি যে জিনিসটা আসছিল ডিআইও প্লাস ডিএসও মাইনাস ডিপিও, ঠিক আছে। তো এখানে এটা তাহলে আগে দিয়ে লেখার দরকার নাই। তো এখানে বেসিক্যালি যেটা আসছিল তোমার 30 + 18 -68, তাহলে এটা 48, এই দুটো মিলে 48 হচ্ছে। এই 48 থেকে 68 বাদ দিলে আমার থাকতেছে -20। তো ক্যাশ কনভার্সন সাইকেলটাকে, আচ্ছা আগে বলি ক্যাশ কনভার্সন বেশি হলে ভালো না কম হলে ভালো, এটা তো কত দ্রুত ক্যাশে কনভার্ট হয়ে আসতেছে আলটিমেটলি তোমার। আচ্ছা, ক্যাশ কনভার্সন সাইকেল বলতে বোঝায় তোমার পণ্য উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে এটা আলটিমেটলি তুমি এটা বিক্রি করবা, এবং বিক্রির টাকা ফেরত হয়ে তোমার আলটিমেটলি তোমার কাছে টাকা আসবে, এই পুরা সময়টাকে ক্যাশ কনভার্সন সাইকেলটা বলতেছে। তো এটা বের করার সিস্টেম হলো তোমার ডিআইও প্লাস ডিএসও যত যোগ দেয়, বাট
যতটুকু সময়ের জন্য তুমি ধার পাইছো ওটা বাদ যাবে, ওটা বাদ দিয়ে নেট অ্যামাউন্টটা আসবে। তো -20 days যদি আসে, যেটা বলছি সিসিসি নর্মালি হলো বেঞ্চমার্ক থেকে কম হলে তোমার ভালো, ঠিক আছে। এখন কম হলে ভালো, ঠিক আছে, কিন্তু এটা মাইনাসে আসছে, তো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে, এটা টাইম লাইন দিয়ে বুঝলে আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে। এই হলো তোমার টাইম লাইন, ঠিক আছে। এখন তুমি দেখো এই টাইমে তুমি হলো আহ তোমার পণ্যটা গুদামে আসছে প্রোডাকশন হয়ে, ঠিক আছে। তো এই গুদামে আসার পর তোমার এটা গুদামে 3 মাস ছিল, এই সময়টা ছিল, বা 30 ডেজ ছিল, এটার পার্সপেক্টিভে চিন্তা করো। 30 ডেজ ছিল, আমি ডেজে লিখলাম, 30 ডেজ তোমার এখানে ছিল। হ্যাঁ, এটা তোমার গুদামে 30 ডেজ ছিল। এবার তোমার গুদাম, এরপর তুমি এটার অর্ডার পাইছো, এটা এখন বিক্রি করে দিবা গুদাম থেকে, এখন এগুলা বের হয়ে যাচ্ছে, বের হয়ে বিক্রি করে দিছো এই 30 নাম্বার দিনে, এই সবগুলা পণ্য বিক্রি করে দিছো। কিন্তু এই টাকাটা পাইছো 18 দিন পরে, ঠিক আছে। তাহলে এই টাকা পাইতে তোমার আরো 18 দিন লাগছে, 30 + 18, 48 ডেজ লাগছে। তো টোটাল প্রসেস তোমার 48 ডেজ লাগছে, ঠিক আছে। এই যে তুমি পণ্য গুদামে ঢুকা থেকে শুরু করে টাকাটা পাইতে তোমার 48 ডেজ লাগছে। কিন্তু তুমি এই যে পণ্যটা বানাইছো, এটা বানানোর জন্য যে র ম্যাটেরিয়ালটা কিনছো, সেটা কিনছিলা যে ধারে কিনছিলা, সেটা তুমি 68 দিনের জন্য ধারে কিনছিলা। 68 দিন তোমার টোটাল লাগছে। এইটা প্রডিউস করে গুদামে রেখে এটা বিক্রি করে দিতে তোমার 48 দিন লাগছে। তুমি এটা ধারে কিনছিলা 68 ডেজ এর জন্য, মানে এটাকেও ছাড়াই গেছে 68 ডেজ, ঠিক আছে। হ্যাঁ, মানে এখানে আরো 20 ডেজ যদি যোগ করি, তখন যায় এটা আলটিমেটলি 68 ডেজ হবে, ঠিক আছে। তো 68 ডেজ এর জন্য তুমি ধারে কিনছিলা, ঠিক আছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে তুমি ধারে পণ্য কিনছিলা, ওই পণ্য দিয়ে তুমি আলটিমেটলি ক্যাশে এটাকে কনভার্ট করে ফেলছো। ওই পণ্যটা কিছুদিন গুদামে ছিল, মানে পণ্যটাকে দিয়ে প্রোডাকশন করছো, কিছুদিন গুদামে ছিল, গুদামে থাকার পর এটাকে বিক্রি করছো, বিক্রির টাকা ফেরত পেয়েছো, এর মধ্যে তোমার 48 দিন চলে গেছে। কিন্তু যেহেতু এটা 68 ডেজ এর জন্য ধারে কিনছো, এখনো তোমার হাতে 20 দিন আছে পণ্যের টাকা পরিশোধ করার জন্য, র মেটেরিয়াল যেই টাকায় কিনছো। তাহলে এই 20 দিনটা কি তোমার জন্য এক ধরনের ইন্টারেস্ট ফ্রি ফাইন্যান্সিং না? ইন্টারেস্ট ফ্রি ফাইন্যান্সিং না এটা তোমাদের জন্য? হ্যাঁ, বা ইন্টারেস্ট ফ্রি লোন বলতে পারো, ইন্টারেস্ট ফ্রি লোন ফাইন্যান্সিং বা ইন্টারেস্ট ফ্রি, ঠিক আছে। তো এই বিষয়টা, এখানে যদি কোনো ক্রেডিট টার্ম না থাকে যে এতদিনের মধ্যে পরিশোধ করলে এত% ডিসকাউন্ট, ঠিক আছে। তো এটা গিভেন দ্যাট লিখবো, একটা কথা লেখা আছে কোথায় জানি, যে গিভেন দ্যাট ক্রেডিট প্রাইসেস এন্ড ক্যাশ প্রাইসেস আর সেম, ঠিক আছে। মানে এটার কথা হলো তুমি বাকিতে বিক্রয় করলেও, মানে তোমাকে যদি বাকিতে বিক্রয় করছে, এই শর্তে বিক্রয় করছে যে বাকিতে বিক্রয় করলে যেই দাম, আর যদি তুমি তার কাছ থেকে বাকিতে কিনতে যে দাম পরিশোধ করতেছো, তার কাছ থেকে যদি ক্যাশে কিনতা, তাহলেও সেম দামই, ঠিক আছে। বাকিতে বিক্রয় করতেছো যে এটার জন্য যে তাকে একটা আলাদা চার্জ দেওয়া লাগতেছে, বিষয়টা বাকিতে কিনতেছো যে এর কারণে যে একটা আলাদা চার্জ দেওয়া লাগতেছে, বিষয়টা এরকম না। তো এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে তোমার এই ক্যাশ কনভার্ট Recording সাইকেল stopped. সিসিসি নেগেটিভ হওয়া মানে এই যে -20 ডেজ, মানে 20 ডেজ এর একটা ইন্টারেস্ট ফ্রি ফাইন্যান্সিং তুমি পাচ্ছ, ঠিক আছে। যেটা জন্য তোমাকে কোনো ধরনের ইন্টারেস্ট প্রোভাইড করা লাগতেছে না, কারণ তুমি এই গুডস প্রডিউস করে টাকা পেয়ে গেছো, কিন্তু এই টাকা তোমার আজকে পরিশোধ করা লাগবে না। তোমার নিয়ম অনুযায়ী আরো 20 দিন হাতে আসছে, তো এই 20 দিন তুমি টাকাটাকে কোথাও খাটাইতে পারবা, কিন্তু এটার জন্য কোনো ইন্টারেস্ট পে করা লাগতেছে না, ঠিক আছে। তো এটা যদি তোমার আলটিমেটলি ক্রেডিট নেওয়ার জন্য, মানে ধারে নেওয়ার জন্য আলটিমেটলি এক্সট্রা কোনো টাকা দেওয়ার লাগতেছে না, তাহলে এটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি ফাইন্যান্সিং, ঠিক আছে। তো সিসিসি -20 ডেজ আসলে তখন ইন্টারপ্রিটেশন লিখবা, এটা এক ধরনের ইন্টারেস্ট ফ্রি ফাইন্যান্সিং প্রোভাইড করতেছে তোমাকে। হ্যাঁ, এবং যদি গিভেন দ্যাট লিখে দিবা, যে গিভেন দ্যাট তোমার হলো কি বলবো, কি জানি বলছিলাম, ক্যাশ প্রাইসেস, আর কি বের হয়ে গেছে, শ্রমিক বলছিল নাকি রেকর্ড করতেছে, গিভেন দ্যাট ক্যাশ প্রাইসেস আর ইয়ে আর সেম, ঠিক আছে। ক্যাশ প্রাইসেস এন্ড ক্রেডিট প্রাইসেস আর সেম। ও রেকর্ড করতেছে, ও বের হয়ে গেলে কেমন হবে, কি নেট চলে গেছে নাকি আল্লাহ জানে। সৌমিক কি রেকর্ড করতেছো? একবার বলছিল আগের মিটিং এ যে রেকর্ড করতেছিল। যদি মাইক্রোফোনের সমস্যা থাকে টেক্সট করতে পারো, টেক্সট মেসেঞ্জারে করিও না, আমি এখন মেসেঞ্জারে অ্যাক্টিভ নেই। তুমি এখানে জুমে টেক্সট করতে পারো। যাই হোক, তোমরা রেকর্ড না করলে বাকিরা পাবে না, আমার কিছু করার নেই। আমি জানি না করতেছো কি করতেছো না। আচ্ছা, আমার মনে হয় আমি তাহলে ক্যাশ কনভার্সন সাইকেল বুঝাই দিচ্ছি। এখানে ঠিক আছে।
আর হলো তোমার কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্স, নেট লিকুইডিটি ব্যালেন্স। তুমি এটা আছে, এক মিনিট। আর আর বেশিক্ষণ লাগবে না। কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্স দেখতে যত কঠিন, এখানে অ্যাকচুয়ালি বোঝানোর জিনিস কম। ঠিক আছে, ক্যাশ কনভার্সন সাইকেল বুঝে ফেলছি, বোঝানোর যা জিনিস ম্যাক্সিমাম বুঝে ফেলছি। কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্স মানে অনেকটা ফর্মুলা রিলেটেড, তবে ছোটখাটো জিনিস আছে। আহ আরেকটা লিঙ্ক দিতে হবে, কিছু করার নেই, সময় নেই। আরেকটা লিঙ্ক দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। আর যদি খুব বেশি সময় লাগে তাহলে 20 মিনিট, নাইলে হয়তো 10-15 মিনিটে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আরেকটা লিঙ্ক দিচ্ছি, জয়েন করো, না লাস্টের 10 মিনিট মিস দিয়ে কি লাভ। ঠিক আছে। এটা হলো তোমার স্লাইড, আর একটা হলো আমার নোট আছে এখানে। একটা চারে ঠিক আছে, আমি একটা 30-এর মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই, বেশি সময় লাগবে না। ওকে, আমি যে জিনিসটা বলতেছিলাম যে এগুলা বলছি যে মেজার্স লিকুইডিটি কেমনে মেজার করে, মানে কেন দরকার। তারপর ট্র্যাডিশনাল আর ইমপ্রুভ মেজারের কথা বলা আছে। ঠিক আছে, তো ট্র্যাডিশনাল যে 4টা মেজার্স, এই 4টার কথা বলছি অলরেডি। ঠিক আছে, আচ্ছা তুমি ম্যাথ গুলা জানতে চাইছো। ম্যাথে তোমার যেমন এটার, যেমন এই ম্যাথটা যদি দেখো, এখানে বেসিক্যালি দেখাইছে যে দুটার কারেন্ট রেশিও সেম সেম নাকি কি জানি দেখাইছে, বাট হলো আলটিমেটলি তোমার দেখা যাচ্ছে এটার ক্যাশ বেশি। ঠিক আছে, হ্যাঁ সেমই হবে, কারণ দুটার কারেন্ট অ্যাসেটের টোটাল সেম, বাট এটার ক্যাশ বেশি। ঠিক আছে, তো আলটিমেটলি দুটো অ্যাকচুয়ালি সেম সিচুয়েশন না। ম্যাথ মানে সাফির কথা বলতেছি, ম্যাথ বুঝতে চাইছো তো? ম্যাথ কোনগুলা বুঝতে চাইছো, মানে ডাইরেক্ট হলো কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্স থেকে না? এই ম্যাথগুলো তো প্রবলেম ছিল। এই ম্যাথগুলো তো যদি প্রবলেম থাকে ওগুলা থাকে আমি দেখি নাই, সহজে বলতে। ফার্স্টে এগুলা দেখি নাই। কালকে যে কম্প্রিহেন্সিভ গুলা বুঝাইছে মেইনলি ওগুলাই বুঝি নাই, মানে কোনখান থেকে কোন ভ্যালু নিয়ে কি করছে এগুলো আমি দেখা না বুঝলে তোমার পরে জানাবে না। তুমি আগে ওই কম্প্রিহেন্সিভ গুলো হ্যাঁ, আগে দেখো। এগুলার পিছনে যে রিজন আছে, এই রিজন গুলো আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলছি এই ম্যাথ গুলা। ঠিক আছে, কম্প্রিহেন্সিভের কথা বলতেছি না, কম্প্রিহেন্সিভের আগের ম্যাথ গুলা। ঠিক আছে, তো না বুঝলে আমাকে বলিও, আর নোটও করতে পারবা। ঠিক আছে, মেইন পয়েন্ট গুলো আমি ব্যাখ্যা করে ফেলছি। আর তোমার এখানে ঠিক আছে, তাহলে কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্স আছে। এই দেখো যে ডেজ ইন ইনভেস্টরি আউটস্ট্যান্ডিং, ডেজ সেলস আউটস্ট্যান্ডিং, ডেজ পেবল আউটস্ট্যান্ডিং, এখানে দেখো এটাকে ভাগ দিয়ে ইনটু 360 দিয়ে করছে। ঠিক আছে, এটাকে ভাগ যে দিচ্ছে এটা কিন্তু উল্টো ভাগ। আমরা যে করছি, আমরা কি করছি, এভারেজ ইনভেন্টরি নিচে রাখছিলাম, কস্ট অফ সেলস উপরে ছিল। হ্যাঁ, ওই জিনিসটা 360 দিয়ে ভাগ যাচ্ছিল, মানে 360 কে ওই জিনিসটা দিয়ে ভাগ দিতেছিলাম। এখানে হলো এটাকে মানে একই জিনিসকে অন্যভাবে লিখছে আর কি, তো এটা ভাবে লেখার দরকার নাই। ঠিক আছে, যেটা বলছিলাম এটাও পারবে, এটা একদম ইজি ম্যাথ। ঠিক আছে, এখানে হলো সেলস এর কত অংশ ক্রেডিট আর কত অংশ কস্ট অফ গুড সেলস, এই জিনিসটা লিখছে। ঠিক আছে, পরে দাঁড় ওই যে ম্যাথ করছে। আচ্ছা, তাহলে কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্সটাতে আসে। ঠিক আছে, তোমার যে ইমপ্রুভ মেজারমেন্ট লিকুইডিটি, ইমপ্রুভ মেজারমেন্টের মধ্যে তোমার হলো প্রথমটা ক্যাশ কনভার্সন সাইকেল, যেটার ব্যাখ্যা আমি অলরেডি ভালোভাবে দিয়ে ফেলছি। দেন হলো তোমার কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্স। তো কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্সে যে জিনিসটা হলো, তো তোমার হলো আমি বলি তোমার কারেন্ট অ্যাসেটের আন্ডারে কি কি হয়। তোমার কারেন্ট অ্যাসেটের আন্ডারে ক্যাশ থাকে। ঠিক আছে, তারপর অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি। ঠিক আছে, এরকম প্রত্যেকটা আইটেম এক একটা লিকুইডিটি কিন্তু এক এক রকম। ঠিক আছে, কোনটা বেশি লিকুইড কোনটা কম লিকুইড, এখন প্রত্যেকটা লিকুইডিটি কেমন সেটাকে এক একটা ফর্মুলা দিয়ে অ্যাসেস করে, এবং যেটা লিকুইডিটি বেশি সেটাকে বেশি ওয়েট দিয়ে গুণ দেয়, এবং যেটা লিকুইডিটি কম সেটাকে কম ওয়েট দিয়ে গুণ দেয়। কোনটার ওয়েট কত হবে লিকুইডিটির বেসিসে, সেটা এই মেথডের মাধ্যমে বের করা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার আলটিমেটলি এই অ্যাডজাস্টমেন্ট দেখো, এখানে হলো তোমার কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্ট, আচ্ছা একটু ব্যাখ্যাটা গেছে, আর এটা হলো কারেন্ট লায়াবিলিটির কম্পোনেন্ট। ঠিক আছে, তো এই কারেন্ট লায়াবিলিটির কম্পোনেন্টের আন্ডারে এখানে দুটো আইটেম লেখা আছে, আর এখানে হলো কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্টের। ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আলোচনা করিনি ভুলে,
যেহেতু আমি স্লাইড পাইতেছিলাম না, আমি এটা বলে নিই, দাঁড়াও এখানে দেখো। এটা না তোমার, আচ্ছা পেয়েবল টার্নওভারের কথা বলছিলাম। পেয়েবল টার্নওভার আমি কি বলছিলাম? পেয়েবল টার্নওভার বলছি যে তোমার এটা হলো তোমার এই কস্ট অফ সেলস, ঠিক আছে? ক্রেডিট কস্ট অফ সেলস ডিভাইডেড বাই কি? এভারেজ পেয়েবল। এভারেজ পেয়েবল বলছি না। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে, এটা একটা লিমিটেশনের মধ্যে পড়ে, যে এভারেজ পেয়েবল এর মধ্যে কি কি আসবে, ঠিক আছে? তো এইটা এখানেও আছে, এই যে এভারেজ পেয়েবল যেটা, ঠিক আছে? পেয়েবল এর মধ্যে অ্যাকচুয়ালি কি আসবে? এভারেজ মানে তো গত বছরের সাথে এই বছরের এভারেজ, ঠিক আছে? কিন্তু এভারেজ নিয়ে মেইন কথা না, মেইন কথা হলো পেয়েবল এর মধ্যে কি কি আসবে। পেয়েবল এর মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল তো আসবে, সাথে ওয়েজেস পেয়েবলও আসবে, ঠিক আছে? কোশ্চেনে যদি থাকে মানে অ্যাকাউন্টস পেয়েবল আর ওয়েজেস পেয়েবল, এই দুইটা মিলে একটা অ্যাক্রুয়ালস পেয়েবল বের করবা। এখন এটা যদি গত বছরেরও দেওয়া থাকে, তাহলে গত বছর আর কারেন্ট বছরের একটা এভারেজ নিবা, আর না থাকলে যেই বছরের আছে সেই বছরেরটাই বসাই দিবা, ঠিক আছে? তো আমাদের যে পেয়েবল টার্নওভার ফর্মুলা, সেটা হলো কস্ট অফ ক্রেডিট কস্ট অফ সেলস কে আমরা এভারেজ পেয়েবল দিয়ে ভাগ দিই। তো এভারেজ পেয়েবল এর এভারেজটা পরে ভাবো, পেয়েবল বের করার জন্য তোমার অ্যাকাউন্ট পেয়েবল আর ওয়েজেস পেয়েবল আসে, ঠিক আছে? তো অ্যাকাউন্টস পেয়েবলটা ডিরেক্টলি কস্ট অফ সেলস এর সাথে সম্পর্কযুক্ত, বাট ওয়েজেস পেয়েবলটা ডিরেক্টলি কস্ট অফ সেলস এর সাথে সম্পর্কযুক্ত না, তাও এটাকে আনা হচ্ছে, ঠিক আছে? এটা হলো ওয়ান অফ দ্য লিমিটেশনস, ঠিক আছে, এই তোমার পেয়েবল টার্নওভারের। পেয়েবল টার্নওভার না, এটা হলো ক্যাশ কনভার্সন সাইকেলে তুমি আনতেছো, তো ক্যাশ কনভার্সন সাইকেলের একটা লিমিটেশন, ঠিক আছে? আমি বললাম না, ইমপ্রুভ মেজার গুলো একদম 100% তোমার কারেক্ট সলিউশন তোমাকে দিবে না। এখন কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্স বলছে আমি প্রত্যেকটা আইটেমকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখন ক্যাশ যেহেতু সবচেয়ে বেশি লিকুইড, এটাকে আর অ্যাডজাস্ট করার কিছু দরকারই নেই। অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, দুটাকে কেমনে অ্যাডজাস্ট করব? এখানে একটু বড় করে লেখছে, আমি জিনিসটাকে আর একটু মানে দেখতে ইজি হবে এমন ভাবে লেখার চেষ্টা করছি, আমি দেখাচ্ছি। এখানে আরো দুটো জিনিস ইম্পর্টেন্ট বলা আছে, আচ্ছা বলে দিব, আমি খেয়াল আসছি। আচ্ছা এখানে একটা জিনিস বলে নি, এই তোমার এই পেয়েবল টার্নওভার কি, তুমি ক্রেডিট কস্ট অফ সেলস কে এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল দিয়ে ভাগ দাও, ঠিক আছে? মানে এভারেজ পেয়েবল দিয়ে। তো এভারেজ পেয়েবল মধ্যে অ্যাকাউন্টস পেয়েবলও আসে, ওয়েজেস পেয়েবলও আসে। আরেকটা বিষয় হলো উপরে কি থাকে বলছি, যে কস্ট অফ সেলস এর যে অংশটুকু ক্রেডিট। কারণ কোশ্চেনে যদি কস্ট অফ সেলস ডাইরেক্ট বলে দিছে এটা কি ক্রেডিটে না ক্যাশে, কতটুকু ক্রেডিটে কিছু বলা নাই, ঠিক আছে? তাহলে যে কস্ট অফ সেলস দেওয়া আছে ওই পুরো অ্যামাউন্টটা নিয়ে আসবা, ঠিক আছে? এটা হলো এক নাম্বার বিষয়। এটা হলো তোমার, আর হলো তোমার কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্সের যে ম্যাথটা, হ্যাঁ এই তো ফর্মুলা চলে আসছে। তো তুমি কারেন্ট রেশিও যেমন বের করো, কারেন্ট অ্যাসেট কে কারেন্ট লায়াবিলিটি বের করে তুমি কারেন্ট রেশিও বের করো, তো একই ভাবে কম্প্রিহেন্সিভ লিকুইডিটি ইন্ডেক্স বের করে, এখানে কারেন্ট অ্যাসেট কে কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করে। কিন্তু এখানে যে কারেন্ট অ্যাসেটটা নেয় সেটা হলো ওয়েটেড কারেন্ট অ্যাসেট, মানে কারেন্ট অ্যাসেটের প্রত্যেকটা কম্পোনেন্টকে একটা ওয়েট দিয়ে গুণ দেয়, আর কারেন্ট লায়াবিলিটি প্রত্যেকটা কম্পোনেন্টকে এরকম একটাও না কি আলাদা আলাদা ওয়েট দিয়ে গুণ দেয়, ঠিক আছে? এখন কোনটার ওয়েট কত হবে ডিপেন্ড করে ওইটা কতটুকু লিকুইড। অ্যাসেটের ক্ষেত্রে বলবো এটা কতটুকু লিকুইড সেটা ডিপেন্ড করে, আর লায়াবিলিটির ক্ষেত্রে বলবো ওটা লিকুইডিটিতে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে ওটার ওয়েট কতটুকু অ্যাসাইন হবে, ঠিক আছে? এখন ওয়েটটা কেমনে বের করবো? এই যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশে তো কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে না। অ্যাকাউন্টস রিসিভেবল এর লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট কি হবে, যে অ্যাকাউন্টস রিসিভেবল এর যে অ্যামাউন্টটা আছে তোমার, যেটা অ্যাডজাস্টেড ভ্যালু না, যে অ্যামাউন্টটা তোমার কোশ্চেনে দেওয়া আছে, সেটাকে গুণ যাবে 1 - 1 ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, ঠিক আছে? তাহলে এই যে 1 - 1 ডিভাইডেড বাই অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, এইটা হলো ওয়েট, ঠিক আছে? ধর এটার ভ্যালু আসছে 0.93, ঠিক আছে? বা এটা মনে হয় 0.88 আসবে, যেটাই আসুক 0.88 হোক বা 93, এই যে ভ্যালুটা আসছে এটা হলো ওয়েট। এই ওয়েট দিয়ে আমি যদি অ্যাকাউন্টস রিসিভেবল এর অ্যাকচুয়াল অ্যামাউন্ট কে গুণ দেই, তখন আমার ওয়েটেড অ্যাকাউন্টস রিসিভেবল চলে আসবে, ঠিক আছে? তাহলে ওয়েটেড অ্যাকাউন্টস রিসিভেবল চলে আসলো, ক্যাশের অ্যামাউন্টটাকে কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে না, তো এটাকে আমি 1 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। ইনভেন্টরির যে অ্যামাউন্টটা, সেটাকে আমি ইনভেন্টরির জন্য একটা ওয়েট দিয়ে গুণ করব। ইনভেন্টরির ওয়েট আমি কেমনে পাবো? 1 - ইনভেন্টরি টার্নওভার, 1 - 1 ডিভাইডেড বাই ইনভেন্টরি মাইনাস 1 - অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। ফর্মুলা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আমি এটাকে শর্ট করে লিখছি। এখন ইনভেন্টরি টার্নওভার কেমনে বের করে তো তোমরা জানোই, ঠিক আছে? এখন পুরো ফর্মুলা লিখলে জিনিসটা ঘিজি লাগে, ঠিক আছে? তো এই ওয়েট দিয়ে গুণ দিলে আলটিমেটলি তুমি কারেন্ট লায়াবিলিটির বিষয়টাতে আসতেছি। ধরো এই ম্যাথটা দেখো, এখানে কি করতেছো, এগুলো হলো তোমার অ্যাসেট কম্পোনেন্ট,
ঠিক আছে, অ্যাসেট কম্পোনেন্টের অ্যামাউন্ট যেটা অ্যাডজাস্ট করা হয়নি, তো এগুলা অ্যাডজাস্টেড বা ওয়েট দিয়ে গুণ যাবে। ওয়েট আমি কেমনে ক্যালকুলেট করবো, যেমন অ্যাকাউন্টস ক্যাশের তো ওয়েট 1ই হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ওয়েট আমি কেমনে করবো, 1 - 1 ডিভাইডেড বাই এটা কিসের জানি টার্নওভার ছিল, হ্যাঁ আমি এখনো ফর্মুলা আমার এখনো মুখস্থ হয়নি, অ্যাকাউন্টস রিসিভেবলের টার্নওভার ছিল, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকাউন্টস রিসিভেবলের টার্নওভার বসাইছে 1 - 1, এটা করে ওয়েট পাইছে 0.95। তো এখানে ইনভেন্টরি টার্নওভারের ফর্মুলা দিয়ে ইনভেন্টরি টার্নওভারের ওয়েট পাইছে। এই ওয়েট গুলাকে এই যে অ্যাকচুয়াল বা আনঅ্যাডজাস্টেড অ্যামাউন্ট সেটা দিয়ে গুণ করে ওয়েটেড অ্যামাউন্ট পাইছে। এই ওয়েটেড অ্যামাউন্ট গুলা যোগ করে টোটাল কারেন্ট অ্যাসেট বা ওয়েটেড কারেন্ট অ্যাসেট পাইছে। একই প্রসেসে ওয়েটেড কারেন্ট লায়াবিলিটি বের করছে, ঠিক আছে। দেন ওয়েটেড কারেন্ট অ্যাসেটকে ওয়েটেড কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করলে এই 0.84 যেটা চলে আসতেছে, এইটা হলো তোমার কারেন্ট রেশিওর একটা ওয়েটেড, এটাকে কারেন্ট রেশিও বলতেছে না, বেসিক্যালি বলতেছে কম্প্রিহেনসিভ লিকুইডিটি ইন্ডেক্স, বাট এটাকে বেসিক্যালি কারেন্ট রেশিওরই একটা তুমি লিকুইডিটি অ্যাডজাস্টেড ভ্যালু, ঠিক আছে, মানে লিকুইডিটির বেসিসে, ঠিক আছে। এখন এটা ভালো কি খারাপ এটা তোমার ডিপেন্ড করে বেঞ্চার মার্কেট বেসিসে। এখানে হলো কি, আচ্ছা এই তিনটা ফর্মুলা অলরেডি দেখাই ফেলছি, এই তিনটা ফর্মুলা দেখানো বাকি আছে, ঠিক আছে। সো এই দুইটা অ্যাকাউন্টস পেয়েবল, আচ্ছা এখানে ওই সমস্যাটা যে ক্যাশ কনভার্সন সাইকেলে আমরা কি করতেছিলাম, যে আমরা পেয়েবল টার্নওভার ইউজ করতেছিলাম। এখন পেয়েবল টার্নওভার ইউজ করতে যে আমাদের যেটা হচ্ছিল, যে আমরা অ্যাকাউন্টস পেয়েবল এবং ওয়েজেস পেয়েবল দুটাকে একসাথে নিয়ে আসতেছিলাম, হ্যাঁ। তো দুটাকে একসাথে এনে সেটাকে আমরা ইয়ে দিয়ে মানে কস্ট অফ সেলস কে আমরা ওইটা দিয়ে ভাগ করতেছিলাম, ঠিক আছে। কিন্তু দুটা কিন্তু কস্ট অফ সেলস এর সাথে ডিরেক্টলি রিলেটেড না। স্যার যেটা বলছে যে অ্যাকাউন্টস পেয়েবলটা কস্ট অফ সেলস এর সাথে ডিরেক্টলি রিলেটেড, বাট ওয়েজেস পেয়েবল কস্ট অফ সেলস এর সাথে ডিরেক্টলি রিলেটেড না, ঠিক আছে। তো এইখানে যেটা করতেছে যে কম্প্রিহেনসিভ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্টে অ্যাকাউন্টস পেয়েবল এর অ্যামাউন্টে আলাদা অ্যাডজাস্টমেন্ট করতেছে, ওয়েজেস পেয়েবল এর অ্যামাউন্টে আলাদা অ্যাডজাস্টমেন্ট করতেছে। দুটাকে একসাথে কারেন্ট লায়াবিলিটি হিসেবে ট্রিটমেন্ট করে সেটাতে অ্যাডজাস্টমেন্ট ওরকম না। তাহলে এটা হলো এটা সুবিধা, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবল কে আলাদা অ্যাডজাস্টমেন্ট করতেছে, ওয়েজেস পেয়েবল। তো অ্যাকাউন্টস পেয়েবল কে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এই যে এই ফর্মুলাটা আসবে, ঠিক আছে। আমার নোট দেখতে পারো, বা যদি নোট আমার না দেখতে চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। এটা হলো তোমার আচ্ছা এটাতে চেঞ্জ করে নি, এই দুটাতে চেঞ্জ করে নি, এই দুটা স্লাইডে যেরকম আছে ওরকমই রাখছি ফর্মুলা, ঠিক আছে, কারণ এটা ওভাবে শর্ট করা যাচ্ছে না। হ্যাঁ, এখানে হলো বিষয়টা, যখন তুমি অ্যাকাউন্টস পেয়েবল লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট করবা, তো তখন এখানে তোমার এই ক্রেডিট পারচেসটা আসবে, এই যে অংশটা এখানে ক্রেডিট পারচেস আসতেছে, ঠিক আছে, মানে ক্রেডিট কস্ট অফ সেলস আসতেছে। কিন্তু যখন তুমি ওয়েজেস পেয়েবল লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট করবা, তখন কস্ট অফ গুডস সোল্ড, ক্রেডিট এবং ক্যাশ দুইটাই আসতেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের মাধ্যমে বারবার পড়তে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে নিয়ে আসতে হবে। টিচার স্যার বলছে যে আপনাদেরকে এখন বলে রাখতেছি, বাট কতজন পরীক্ষায় ঠিক করতে পারবেন এই জিনিসগুলোতেই ভুল করেন বা এরকম বলছে আর কি বিষয়টা, যে এগুলাই মানে বেসিক্যালি পরীক্ষায় ঠিক থাকবে, ঠিক আছে। তো এটা বুঝতে হবে যে এখানে তোমার শুধু ক্রেডিট অংশটা আসবে, এইটাতে যখন ওয়েজেস পেয়েবল অ্যাডজাস্টমেন্ট ওখানে ক্রেডিট প্লাস ক্যাশ দুটারই কস্ট অফ সেলস টা আসবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে তুমি ভাগ দিচ্ছ এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে, এভারেজ ওয়েজেস পেয়েবল দিয়ে, ঠিক আছে। দুটাকে আলাদা আলাদা যেহেতু অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, এটা একটা সুবিধা, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল আর ওয়েজেস পেয়েবল ক্যাশ কনভার্সন সাইকেলের তুলনায়। কিন্তু এখানে আবার অসুবিধাও আছে। অসুবিধা হলো স্টিল এখানে কিন্তু স্টিল ওয়েজেস পেয়েবলটাকে তুমি কস্ট অফ গুডস সোল্ড এর সাথে একটা রিলেশনশিপ শো করতেছো, যেটা কি সম্পর্ক এটা বের করতেছো, কিন্তু অ্যাকচুয়ালি কস্ট অফ গুডস এর সাথে ওয়েজেস পেয়েবল এর কোনো ডিরেক্ট সম্পর্ক নাই, এটা স্যার বলছে, ঠিক আছে। সো এটা স্টিল দেয়ার আর সাম লিমিটেশনস ইন দিস মেথডস। তো এই হলো তোমার কম্প্রিহেনসিভ লিকুইডিটি ইন্ডেক্স। আর মোটামুটি পড়ানো শেষ। উপরে দু একটা জিনিস মিস করছে, আর এখানে নেট লিকুইডিটি ব্যালেন্স আছে। নেট লিকুইডিটি ব্যালেন্স এক লাইন বললেই হয়ে যাবে। উপরে কি একটা জিনিস আমি দেখছিলাম, ধরো ও খেলা আসছে আমার, মিস করছি বলতে কিছু না, নতুন কোনো ফর্মুলা না। আমরা কি দেখছি যে ক্যাশ কি পড়াইছি, যে ক্যাশ কনভার্সন সাইকেল মানে কি, ডেজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং প্লাস ডেজ সেলস আউটস্ট্যান্ডিং মাইনাস ডিপিও। এক একটা ভ্যারিয়েবলের যত রকম নাম হতে পারে সব নাম মনে রাখবে, কারণ পরীক্ষায় যে কোনো নামে আসতে পারে, ঠিক আছে। তো এটা হলো তোমার ক্যাশ কনভার্সন সাইকেল। এখন এই ক্যাশ কনভার্সন সাইকেলের মধ্যে যদি শুধু ডিআইও আর ডিএসও যোগ করো, ডেজ ইন ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং আর ডেজ সেলস আউটস্ট্যান্ডিং, তাহলে যেটা আসে সেটাকে বলা হয় অপারেটিং সাইকেল, ঠিক আছে। হ্যাঁ, তো এই জিনিসটা বলা হয়নি। আর আরেকটা জিনিস হলো কি, এই যে ক্যাশ কনভার্সন সাইকেল, এটাকে আবার নেট অপারেটিং সাইকেলও বলা হয়,
ঠিক আছে, মানে এটা এটা মানে এটা কাইন্ড অফ গ্রস অ্যামাউন্ট। এখান থেকে যখন তুমি পেয়েবল আউটস্ট্যান্ডিংটা বাদ দিয়ে দিচ্ছ তখন তোমার ক্যাশ কনভার্সন সাইকেলটা আসতেছে। এর কারণে ক্যাশ কনভার্সন সাইকেলকে তোমার যে ক্যাশ কনভার্সন সাইকেল সবসময় বলা থাকবে এরকম না। যদি অপারেটিং সাইকেল বলেনি, কোশ্চেন বলতেছে নেট অপারেটিং সাইকেল, তার অর্থ বুঝবা যে সিসিসি জানতে চাইছে ভ্যালু, মানে অপারেটিং সাইকেল থেকে ডিপিওটা বাদ দিয়ে যে অ্যামাউন্ট আসে। তো এটা আরেকটা নাম। আবার অপারেটিং সাইকেলেরও আরেকটা নাম আছে, মানে ক্যাশ কনভার্সন সাইকেলকে তুমি কি হিসেবে বলতে পারতেছো? নেট অপারেটিং সাইকেল। আবার অপারেটিং সাইকেলকে তুমি গ্রস ক্যাশ কনভার্সন হিসেবে বলতে পারতেছো। ঠিক আছে, এই যে গ্রস ক্যাশ কনভার্সন। আচ্ছা, এই ছবিটা আবার তুলতে হবে, একটু ঘোলা হচ্ছে। গ্রস গ্রস ক্যাশ কনভার্সন সাইকেল হিসেবে বলা যাচ্ছে। তো এগুলো পড়ে পড়ে মুখস্থ করে নিবা। আর হলো তোমার এটা হলো কম্প্রিহেনসিভ লিকুইডিটি ইন্ডেক্স হয়ে গেছে। ঠিক আছে, আর তোমার যেটা আছে সেটা হলো নেট লিকুইডিটি ব্যালেন্স। এটা নিয়ে বেশি কিছু বলার নাই। এখানে হলো নেট লিকুইডিটি ব্যালেন্সে যে জিনিসটা করা হয়, তোমার অ্যাসেট হিসেবে তারা অ্যাকচুয়ালি লিকুইডিটি বলতে তারা শুধুমাত্র ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিকে বোঝায়। ঠিক আছে, আর হলো তোমার মেইনলি সহজ কথায় বললে এটা জাস্ট একটা ফর্মুলা, ছোট একটা ফর্মুলা নেট লিকুইডিটি ব্যালেন্সের। এই হলো ফর্মুলাটা, ক্যাশের সাথে আরে লেখা ওঠে না কেন, ক্যাশের সাথে মার্কেটেবল সিকিউরিটি যোগ করবা, সেখান থেকে নোটস পেয়েবল বাদ দিবা, যে অ্যামাউন্ট আসবে সেটাকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার চলে আসতেছে নেট লিকুইড ব্যালেন্স। ঠিক আছে, নেট লিকুইড ব্যালেন্সের কনসেপ্টটা হলো তারাও ওই ইনভেন্টরি বলো অ্যাকাউন্টস রিসিভেবল বলো সেগুলোকে অ্যাকচুয়ালি তারা অত লিকুইড হিসেবে কনসিডার করতেছে না। কারণ কি, অ্যাকাউন্টস রিসিভেবল হলো তুমি ধরো কোম্পানি এ থেকে এই মাসে ধরো কোম্পানি এ থেকে তুমি 1 লাখ টাকা পাও। ঠিক আছে, তো 1 লাখ টাকা ধরো 3 মাসের জন্য বকেয়া ছিল বা 2 মাসের জন্য বকেয়া ছিল, যে কোম্পানি এর কাছে তুমি 1 লাখ টাকার সেল করছো। যতদিনে সে পরিশোধ করে ফেলবে ওই টাকা, অতদিনে তুমি দেখা যাচ্ছে কোম্পানি বি এর কাছে আবার 1 লাখ টাকার সেল করে ফেলছো। তো আলটিমেটলি আবার কোম্পানি বি এর কাছ থেকে আবার 1 লাখ টাকা পাও। আলটিমেটলি তোমার অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যামাউন্ট সবসময় তোমার দেখা যাচ্ছে তোমার বকেয়া থেকেই যাচ্ছে, যে তুমি এই টাকাটা পাও। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি এটাকে তুমি ভেরি লিকুইড অ্যাসেট বলতে পারতেছো না, যেটা অনেক বেশি লিকুইড অ্যাসেট। ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিস একদম ডিরেক্ট লিকুইড অ্যাসেট। আর লিকুইডের লায়াবিলিটির মধ্যে লিকুইড হিসেবে নোট পেয়েবল কে কনসিডার করা হয়েছে। ঠিক আছে, যে নোট পেয়েবলটা একদম লিকুইড, যে তুমি এটা যেহেতু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। কারণ নোট যেটা তোমার অ্যাকাউন্টস পেয়েবল সেক্ষেত্রে একই বিষয় হয়ে যায়, যে তুমি আজকে পাওনাদার এ থেকে ধার নিছো, পরশু দিন পাওনাদার বি থেকে ধার নিছো, এরপরের দিন পাওনাদার সি থেকে ধার নিছো। তো একজনের ধারের টাকা দিয়ে আরেকজন টাকা পরিশোধ করতেছো, অনেকটাই কাইন্ড অফ এরকম। আলটিমেটলি তুমি সবসময় ঋণের মধ্যেই থাকতেছো। ঠিক আছে, এটা কিন্তু এমন না যে শর্ট টার্ম লায়াবিলিটি হচ্ছে, যে তোমার নেট এফেক্ট কিন্তু সবসময় তুমি লায়াবল, এমন না যে তোমার লায়াবিলিটি চলে যাচ্ছে। তো এটা তো লং টার্ম ধরে তোমার এখানে পড়ে আছে। তো এইভাবে তোমরা নেট লিকুইডিটি ব্যালেন্স বের করবা, ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ মাইনাস নোটস পেয়েবল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এটা হলো তোমার নেট লিকুইড ব্যালেন্স। তারপর সেই 35 নাম্বার স্লাইড পর্যন্ত। তো 35 এই যে লাস্ট স্লাইড, এটা এখানে বলা হয়েছে যে আমরা আলটিমেটলি এই যে দুইটা মেথড পড়ছি যে লিকুইডিটি মেজারমেন্টের। ঠিক আছে, একটা হলো ইমপ্রুভড মেথড, একটা হলো তোমার ট্র্যাডিশনাল। ঠিক আছে, বাট তাও সব প্রবলেমকে অ্যাড্রেস করতে পারে না। ঠিক আছে, এই জিনিসগুলা। ঠিক আছে, ইভেন ইমপ্রুভ মেজারও। ঠিক আছে, এখানে দুটা জিনিসের কথা বলা আছে, একটা হলো অফ ব্যালেন্স শিট, দুটা প্রবলেমের কথা বলা আছে যেটা অ্যাড্রেস করে না। এমনি তো কিছু প্রবলেম অলরেডি ডিসকাস করছি, সেটা ছাড়াও একটা হলো অফ ব্যালেন্স শিট রিলেশনশিপ। তো অফ ব্যালেন্স শিট রিলেশনশিপ বলতে বোঝানো হয়েছে যে তোমার গিয়ে কি বলবো, অফ ব্যালেন্স শিট রিলেশনশিপ বলছে যে ধরো তোমার মামলা চলমান আছে কারোর সাথে। ঠিক আছে, কোনো একটা অন্য একটা কোম্পানির সাথে বা সাপ্লাইয়ের সাথে। ঠিক আছে, আলটিমেটলি ওই মামলার কারণে একটা লায়াবিলিটি অ্যারাইজ হতে পারে। ঠিক আছে, এই যে পোটেনশিয়াল ক্লেইম আছে, এটাকে তোমার এখানে শো করতেছে না, সেটাকে একটা লায়াবিলিটি বা কিছু একটা হিসেবে দেখাচ্ছে না। তো আলটিমেটলি এটার এফেক্টটা আসতেছে না। আবার বলতেছে ট্রিটমেন্ট অফ কারেন্ট লং টার্ম ডেট। ঠিক আছে, লং টার্ম ডেটকে তুমি আলটিমেটলি লং টার্ম হিসেবেই হিসাব কনসিডার করতেছো, ভাবতেছো এটার ইম্প্যাক্ট কারেন্ট লিকুইডিটিতে তো কোনো হিসাবই নেই। কারণ কারেন্ট লিকুইডিটি বের করার জন্য তুমি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিতে ভাড়া দিচ্ছ, কারণ কারেন্ট লায়াবিলিটির মধ্যে কোনো লং টার্ম ডেটের অংশ আনতেছো না, কারণ ভাবতেছো ওটা তো লং টার্ম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে লং টার্ম ডেট হয়তো তোমার 10 কোটি টাকা, কিন্তু প্রত্যেক ইয়ারে তোমার একটা অ্যামাউন্ট। ঠিক আছে, ধরো প্রত্যেক ইয়ারে তোমার 5 লাখ টাকা করে ইন্টারেস্ট পেমেন্ট করা লাগে। তাহলে একটা কারেন্ট পোর্শন, লং টার্ম ডেটের যে একটা কারেন্ট পোর্শনটা আছে, সরি ধরো ইন্টারেস্ট পেমেন্ট, তো ধরো 2 লাখ টাকা 1 লাখ টাকা করে ইন্টারেস্ট পেমেন্ট করা লাগে। তো কারেন্ট একটা কারেন্ট পোর্শন যে আছে লং টার্ম ডেটের, সেটা তুমি আলটিমেটলি কিন্তু এটা তো তোমার নিয়মিত পে করা লাগতেছে, সেটাকে তুমি এটা আলটিমেটলি কারেন্ট লায়াবিলিটির মধ্যে আনতেছো না। ঠিক আছে, তো এই দুটো জিনিস আলটিমেটলি এই দুটো প্রবলেমকে অ্যাড্রেস করা হচ্ছে না উপরে কোনো মেজারমেন্টে। এই যে কথাটা বলছে একটু পর্যন্তই পড়ানো হয়েছিল, আমি একটু পর্যন্তই রাখলাম। হ্যাঁ, আই হোপ বুঝাইতে পারছি। আচ্ছা, আমি রেখে দিলাম।
আল্লাহ হাফেজ।